আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আজকে আমি মূলত আইইউটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর মধ্যে 16-17 সালের ম্যাথমেটিক্যাল পার্টটা সলভ করব। সো চলো আমরা দেখি 16-17 সালে কি কি ধরনের ম্যাথ আসছে। সো ফার্স্টেরটা কি বলছে দেখো, যে ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য লাইন দ্যাট প্যাসেস থ্রু দ্য পয়েন্টস এত এন এত ক্রসেস এক্স ওয়াই প্লেন। তার মানে আমাকে জাস্ট একটা ভেক্টর ইকুয়েশন বাইর করতে বলছে। সো দেখো এখানে তোমাকে কিন্তু এখানে দুইটা মানে পয়েন্ট দিয়ে দিছে। সো ফার্স্টে তোমাকে যেটা করতে হবে, এই পয়েন্টগুলো নিয়ে কোন ভেক্টরটা হয় সেই ভেক্টরটা আগে তুমি ফর্ম করে ফেলো। সো তোমার ইকুয়েশন যেটা আসবে সেটা হবে তোমার আর ইকুয়াল এ প্লাস ল্যামডা বি। সো এখানে এ বলতে জাস্ট এই ফার্স্ট ভেক্টর আর বি বলতে সেকেন্ড ভেক্টরটা। সো দেখো এই যে তুমি এই ফর্মে নিয়ে নিতে পারো। তারপরে জাস্ট এখানে আই ক্যাপগুলোকে মানে আইগুলোকে এক পাশে নাও, জে গুলাকে এক পাশে নাও, মানে একসাথে নাও, কে গুলাকে একসাথে নাও। এইখানে কি বলছে যে দ্য পয়েন্টস এ এন্ড বি ক্রসেস এক্স ওয়াই প্লেন। তার মানে এখানে একটা ব্যাপার আছে, এটা যেহেতু এক্স ওয়াই প্লেনকে ক্রস করে, তার মানে তোমার এখানে কি হবে যে এক্স আর ওয়াই এর জাস্ট কম্পোনেন্টগুলো থাকবে, জেড এর কিন্তু কোনো কাজ নাই। তার মানে তোমার এই যে এই ভ্যালুটা অর্থাৎ 1 + 5y 5 ল্যামডা এইটা ইকুয়াল তুমি 0 ধরতে পারবা। সো 1 + 5 ল্যামডা ইকুয়াল যদি 0 ধরো, সেই ক্ষেত্রে ল্যামডার একটা ভ্যালু পাওয়া যাবা। এই ল্যামডার ভ্যালুটা এখন জাস্ট তোমাকে ইকুয়েশনে বসাই দিতে হবে। সো এটা ইজি অনেক। এরপরে যেটা আছে যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আবার বলে দিছে এ বি ইনভার্স 1 ইকুয়াল এত, দেন এ কত। এটা আমরা জানি যে তোমাকে জাস্ট এ আর বি এর ইনভার্স অর্থাৎ বি এর বিপরীতটা গুণ করার পরে এখানে যে রেজাল্টটা পাবা, সেই ক্ষেত্রে এই প্লেসে কি আছে এটা দেখো, এখানে -1 আছে, তার মানে তোমার এ ইকুয়াল হইতেছে -1। সো এটাও আমরা করে ফেললাম। আমরা যদি পরেরটাতে চলে যাই, এখানে দেখো কি বলছে। এখানে বললো যে ইফ এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেন এ স্কয়ার ইকুয়াল এত, দেন দ্য ভ্যালুস অফ এ এন্ড বি আর। তার মানে আমি এ স্কয়ার করলে, এটার স্কয়ার করলে একটা নাল ভেক্টর পাই। সো তুমি স্কয়ার করেই দেখো যে রেজাল্টটা কি আসতেছে। এ স্কয়ার করলে দেখো যে তুমি এরকম একটা ফর্ম পাবে। তার মানে এইটা ইকুয়াল 0 0 0 0 লেখা যায়। তার মানে তুমি কি লিখতে পারো যে 1 + 2a ইকুয়াল 0। সো 1 + 2a ইকুয়াল যদি 0 লিখো, তাহলে এ ইকুয়াল কি লেখা যায় -1/2। আবার কি দেখো 2 + 2b ইকুয়াল 0, 2 + 2b ইকুয়াল 0, তার মানে b ইকুয়াল -1। সো এটাও দেখে নিলাম। এখন দেখো এই পয়েন্টটা বেশ এই মানে কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এ রে অফ লাইট কামিং ফ্রম দ্য পয়েন্ট 1, 2 ইজ রিফ্লেক্টেড এট এ পয়েন্ট এ অন দ্য এক্স অ্যাক্সিস। তার মানে তোমার 1, 2 থেকে একটা লাইট আইতেছিল, এটা তোমার এক্স অ্যাক্সিসের একটা পয়েন্টে রিফ্লেক্ট হইছে। তারপরে কি বলছে, দেন প্যাসেস থ্রু দ্য পয়েন্ট 5, 3। তার মানে এটা তারপরে 5, 3 দিয়ে চলে যায়। সো তুমি এখন একটা কাজ করতে পারো, এখানে তোমাকে এই যে যেই পয়েন্টে রিফ্লেক্ট হয় এই এ এর স্থানাঙ্কটা বের করতে বলছে। এখানে একটা কি বলছে যে এ কিন্তু এক্স অ্যাক্সিসের উপরে। তার মানে কি তোমার জাস্ট এখানে এক্স এর একটা ভ্যালু থাকবে, ওয়াই এর ভ্যালু হবে 0। সো ভাইয়া যেটা করতে পারো, এই রেখাটাকে তুমি একটু দেখো, এই 5, 3 আছে না, তুমি যদি অপোজিট দিকে নাও তাহলে এই ক্ষেত্রে কি হবে, জাস্ট 5 এখানে জাস্ট দেখো যে কোনটা চেঞ্জ হচ্ছে। তুমি 5 এত দূর আসলা, দেন তুমি যদি নিচে যাও তাহলে তোমার হবে 5, -3, অর্থাৎ জাস্ট তোমার y এর ভ্যালুটা চেঞ্জ হবে। তুমি এটাকে এই বাড়াই দিলাম, মানে জাস্ট আমি এই পয়েন্টটার রিফ্লেকশনটা নিলাম যে আমার অন্য এক্সিসের রিফ্লেকশনটা কি হচ্ছে, অন্য এক্সিসে বলতে অন্য কোঅর্ডিনেটে। অর্থাৎ এটা ছিল ফার্স্ট, আমার হলো এটা প্রথম ছিল, দেন দ্বিতীয়, দেন তৃতীয়, এটা তারপরে চতুর্থ। সো এখন যেটা করব আমি, এইখান থেকে দেখো দেখি তুমি কি লিখতে পারো যে y - y1 যদি করো তাহলে 2 - 0 ডিভাইডেড বাই x - x1। আচ্ছা এখানে তো y লিখতে হবে, আমি কি লিখতেছি y - y1, তার মানে y - y1 বলতে 2 ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল y1 - y2, তার মানে 2 - 0 করলে কত হয়, 2 ডিভাইডেড বাই x1 - x2 মানে 1 - x। সো এখানে আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এইখানে বেসিক্যালি একটা ব্যাপার আছে। এইখানে দেখো যে তুমি ফার্স্টে যেটা করবা, ফার্স্টে তুমি দেখো যে এই দুইটা পয়েন্ট নেও আগে, কারণ এইটা পয়েন্টে তো তোমার একটা এক্স আছে, সো ওইখানেও একটা এক্স আছে, তার মানে এই দুইটা মিলে তোমার গোলমাল লাগে যাবে। সো তুমি এই পয়েন্ট আর এই পয়েন্টের জন্য ইকুয়েশনটা লেখো। সো কিরকম হবে, এই আর এই পয়েন্টের জন্য লিখলে যে y - y1 বলতে 2 ডিভাইডেড বাই x - x1
ইকুয়াল y1 মাইনাস y2, তার মানে 2 মাইনাস মাইনাস 3 ইকুয়াল হয় 5, x1 মাইনাস x2, তার মানে x1 কত ছিল তোমার 1 মাইনাস x2, 1 মাইনাস 5 ইকুয়াল মাইনাস 4। সো তুমি এখানে একটা ইকুয়েশন পাইছো। এখন এই ইকুয়েশনের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এই ইকুয়েশনে তোমার কি, এই ইকুয়েশনে কিন্তু তুমি যদি এখন পয়েন্টার কথা চিন্তা করো, তোমার কিন্তু এই লাইনটার ক্ষেত্রে y এর ভ্যালু হবে 0। সো তুমি যদি y এর ভ্যালু 0 বসাও তাহলে কি পাবা, -2 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল 5 বাই মাইনাস 4। এখন জাস্ট তোমাকে এটাকে সলভ করতে হবে। সো আমি যদি এটা সলভ করি তাহলে দেখো এখানে কি আসে, যে -2 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল 5 ডিভাইডেড বাই মাইনাস 4। সো আমরা দেখি এখানে কি আসে, আমার অ্যান্সার আছে আসলে 13/5। সো এটা আসে কিনা আমরা দেখি। সো অ্যান্সার আসছে 2.6। সো আমি দেখি 13/5 ইকুয়াল কত, এটা ইকুয়াল তোমার 2.6, তার মানে আমি যেটা করেছি সেটা আসলে ঠিক আছে। সো তুমি আসলে এইভাবে জিনিসটাকে সলভ করে ফেলতে পারো। তোমার এখানে অ্যান্সার হবে 13/5, 0। সো এর পরেরটাতে যদি চলে যাই, এখানে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ দ্য লাইন এত এন এত দ্যাট হ্যাজ দ্য ইকুয়াল ইন্টারসেপ্টস অফ দ্য অন দ্য অ্যাক্সিস। তার মানে কি, তোমাকে এমন একটা লাইনের ইকুয়েশন বাইর করতে হবে যেটা হলো তোমার এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যায়। সো ফার্স্টে আমি এদের ইন্টারসেকশনটা বের করে নেই, এদের ইন্টারসেকশনটা বের করে আমি এটা পাইলাম। তারপরে কি বলছে যে দ্য ইকুয়াল ইন্টারসেপ্টস অন দ্য এক্সিস, তার মানে এটা এক্স আর ওয়াই অক্ষ থেকে সমান অংশ কর্তন করে, বাংলা যেটাকে কর্তন বলি। সো আমরা এটা লিখতে পারি যে x বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল 1, কারণ সমান অংশ যেহেতু বলছে। সো তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু জানো, এটা কি জানো, যেহেতু এটা 1/13 আর 5/13 এটাই তো এক্স আর ওয়াই এর ভ্যালু। সো এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা ইউজ করে জাস্ট এখান থেকে এ এর ভ্যালুটা বের করে আনো। সো এ ইকুয়াল তোমার 6/13 চলে আসে। সো এরপরে বেসিক্যালি কি বলছে দেখো, যে এ সার্কেল প্যাসেস থ্রু দ্য অরিজিন এন্ড দ্য পয়েন্ট 4,2 and its center is on the line x plus y equal 1, the equation of the circle is, তার মানে তোমার সার্কেলের ইকুয়েশনটা জানতে চাইছে। সো তুমি নরমালি জাস্ট ইকুয়েশনটা আগে লিখো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল 0। এটা আমার কোন কোন পয়েন্ট দিয়ে যায়, এটা আমার 4,2 দিয়ে যায়। সো তুমি যেটা করো, এইখানে আগে ফার্স্টে 4,2 ইকুয়েশন মানে 4,2 ভ্যালুটা বসায় দাও, x এর জায়গায় 4 y এর জায়গায় 2 বসায় দাও, দেন তুমি সিম্পল এইভাবে একটা পায়ে যাবা। তারপরে যেটা তোমাকে বলা হয়েছে যে এখানে কি বলছে যে ইটস সেন্টার ইজ অন দ্য লাইন x প্লাস ওয়াই ইকুয়াল 1। সো এটা তোমাকে বলে দিল। সেখান থেকে তুমি লিখতে পারো যে তোমার g প্লাস f প্লাস 1 ইকুয়াল 0। সো এখন এইখান থেকে এই ইকুয়েশন পাইছো আর এই ইকুয়েশন পাইছো, তার মানে তোমার জি এফ যুক্ত তুমি দুইটা ইকুয়েশন পাই গেছো। সো এই দুইটা ইকুয়েশন সলভ করলে জি আর এফ এর ভ্যালুটা পেয়ে যাবা। সো জি আর এফ এর ভ্যালুটা যেটা পাবা সেটা জাস্ট এখানে তোমাকে বসাই দিতে হবে, তাহলে তুমি আসলে এটা সলভ করে ফেলতে পারবা। সো এখন বেসিক্যালি আমরা পরের মেথডে চলে যাব। এখানে দেখো কি বলছে। সো এইখানে দেখো, এখানে যেটা বলছে যে তোমার হলো ফাইন্ড দ্য ইকুয়েশন of the tangent from the origin of the circle। সো এখানে তোমাকে অরিজিন এর কথাটা বলছে, তার মানে তোমার যদি তুমি এখানে একটা অক্ষ ব্যবস্থা চিন্তা করো, তাহলে ধরো যে তোমার সার্কেলটা এইরকম জায়গায় আছে আর তোমাকে এই যে যেটা অরিজিন দিয়ে যায় এরকম একটা ট্যানজেন্টের কথা বলছে। সো এখন যেটা করতে পারো, সো এইটার আমরা ইকুয়েশন কি জানি, এটা ইকুয়াল জানি আমরা y ইকুয়াল mx। সো আমরা এই ইকুয়েশনটা জানি, দেন আমাকে যেটা করতে হবে এই সার্কেলের রেডিয়াসটা বের করতে হবে। সো রেডিয়াসকে আমরা লিখতে পারি √10/2, দেন আমার এটার হলো সেন্টারটা বের করতে হবে। সো সেন্টার থেকে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা নিয়ে কিন্তু আমার বেশিরভাগ ক্ষেত্রে কাজ করতে হয়। সো এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, আর এই ডিসটেন্সটা কতটুকু, রেডিয়াসের সমান বা √10/2। সো এরপর বেসিক্যালি আমাকে এখান থেকে m এর ভ্যালুটা বের করে আনতে হবে, কারণ আমার এখানে তো ইকুয়েশনটাতে m এর ভ্যালু লাগবে। সো দেখো তোমার m এর ভ্যালু আসছে এখানে 3 আর 1/3, তার মানে তোমার 3 হইলে একরকম হবে আর 1/3 হইলে আরেক রকম হবে, তার মানে তোমার এখানে দুই রকম অ্যান্সার আসবে। সো দেখো এই দুইটাই অপশনে যেহেতু আছে, তার মানে তোমার অ্যান্সার হবে বোথ এ এন্ড বি। তারপরে এখানে কি বলছে দেখো, এখানে যেটা বলছে সেটা হলো যে there are 6 boys who enter a boat with 8 seats of which 4 seats on each side।
তার মানে 6টা ছেলে একটা বোটে উঠছে, চারপাশে জাস্ট দুই পাশে চারটা করে সিট আছে, ওইটাই বলছে। এই যে 4টা সিট, এই যে 4টা সিট। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দে সিট ইফ 2 বয়েজ এ এন্ড বি সিট অন দ্য পোর্ট সাইড। সো এখানে তোমার পোর্ট সাইডে এ আর বি দুজন বসে গেছে, আর আরেকটা ছেলে কি ওই হলো স্টার বোর্ড সাইডে বসছে। সো এখন কি বলছে যে কম্বিনেশন আসলে কতগুলা হইতে পারে। সেই ক্ষেত্রে কি করবা, তুমি ধরে নিতে পারো যে বাকি থাকে জয়জন, মানে তোমাকে এখন বলছে যে কি দেখো যে দেয়ার আর 6 বয়েজ, তারা কি করলো একটা বোটে গেছে, সেইখানে তোমার 8টা সিট ছিল, 4টা করে দুই পাশে আছে। সো ইন হাউ মেনি ওয়েজ ক্যান দে সিট, তারা আসলে কয়ভাবে বসতে পারে। ধরো যে তোমার এখানে আরেকটা কথা বলে দিছে যে এ আর বি তোমার থাকবে পোর্ট সাইডে আর ডাব্লিউ থাকবে স্টার বোর্ড সাইডে। এই ক্ষেত্রে আসলে কতগুলা কম্বিনেশন হইতে পারে। তার মানে এই ক্ষেত্রে তোমার বাকি আছে কয়জন, তোমার 3 জন তো বসে গেছে, বাকি থাকে আর 3 জন। সো এখন 3 জনের জন্য তোমাকে জাস্ট এইখানে কম্বিনেশনগুলো দেখতে হবে। সো তুমি ধরে নিলা যে 3 জনের মধ্যে 2 জন পোর্ট সাইডে বসছে, সেই ক্ষেত্রে কিরকম হচ্ছে, দেন 3 জনের মধ্যে 1 জন বসলে কিরকম হইতেছে, আর 3 জনের মধ্যে কেউ না বসলে কম্বিনেশনটা কিরকম হইতেছে। দেন জাস্ট তুমি এর রেজাল্টগুলো নিয়ে বের করে ফেলতে পারো যে এখানে তোমার টোটাল রেজাল্ট আসবে ভাইয়া 2880 বা 2880। সো আমরা এটাও দেখে ফেললাম। আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে যাই, এখানে দেখো বেসিক্যালি এরপরে যেটা আছে, এরপরে আমার আছে হইলো আচ্ছা কম্বিনেশন দিয়ে আমার আরেকটা প্রবলেম আছে। সো এখানে বলছে যে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড বাই 12 পয়েন্টস 7 of which lie on one line and other 5 on another parallel line। তার মানে আমি এইভাবে কয়টা নিতে পারি, আমার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কয়টা পয়েন্ট লাগে, 3টা পয়েন্ট লাগে। সো আমার কম্বিনেশনটা কিরকম হইতে পারে, যে ফার্স্টেরটা হলো 12 12C3, দেন এটা হলো কি বলছে দেখো যে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড বাই 12 পয়েন্টস 7 of which lie on one line। তার মানে আমি এটা মাইনাস করে দিতে পারি, -7C3, দেন বলছে another 5 on আলাদা আরেকটা প্যারালাল লাইনে আর কি। সো এটা আমি মাইনাস করে দিতে পারি 5C3। সো আমার যেটা ফাইনাল রেজাল্ট আসবে সেটা হলো 175। এটাও আমি করে ফেলতে পারি। এখন দেখো এখানে যেটা বলছে যে আমার একটা সহজ এখানে একটা ট্রিগোনোমেট্রি প্রবলেম আছে, যে ফার্স্টে আমি কি করব tan ইনভার্স 1x প্লাস y এর যে ইকুয়েশন আমরা জানি যে tan ইনভার্স 1x প্লাস y থাকলে কি হয়, tan ইনভার্স 1x প্লাস y 1 মাইনাস xy। সো এটা করলে এরকম একটা ফর্ম আসে, তারপরে তুমি জাস্ট হাফটাকে যদি গুণ করে দাও সেই ক্ষেত্রে দেখো তোমার কি আসে। এইটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার 10π/2, এইটা মানে কি tan ইনভার্স 1 সামথিং ডিভাইডেড বাই 0। সো এটা ইকুয়াল লিখতে পারো π/2। সো এই টোটালটা π/2 আর তার সামনে থাকে হাফ, তার মানে কি তোমার হয়ে যাইতেছে 10 হাফ ইন্টু π/2, তার মানে ভাইয়া 10π/4, তার মানে 1। সো এই যে এটা হলো আমার কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এখানে যে প্রবলেমটা আছে যে এটা ইকুয়াল এটা। সো তুমি যদি ভালোভাবে দেখো এখানে তো 10 এর ফর্মে দেয়াই আছে, তুমি চাইলে কিন্তু এই দুইটাকেও 10 এর ফর্মে নিতে পারো, অর্থাৎ sin ইনভার্স 1 2x 1 প্লাস x স্কয়ার, এটা ইকুয়াল কিন্তু tan ইনভার্স 1 a লেখা যায়, আবার এটা ইকুয়াল tan ইনভার্স 1 b লেখা যায়। সো কি হলো tan ইনভার্স 1 x ইকুয়াল এটা পাইলা, এটা ইকুয়াল আবার কি লেখা যায় tan ইনভার্স 1 a মাইনাস tan ইনভার্স 1 b ইকুয়াল লেখা যায় tan ইনভার্স 1 a মাইনাস b 1 প্লাস ab। সো উভয় পাশ থেকে যদি tan ইনভার্স 1টা বাদ দিয়ে দাও তাহলে পরে থাকে x ইকুয়াল a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। সো এটাও খুব কঠিন ছিল না। এরপর যদি আমরা পরের প্রবলেমটাতে চলে যাই, এইখানে দেখো এই যে আবার সেম কোশ্চেন, অর্থাৎ এইখানে যেটা বলছে তোমাকে যে কি বলছে দেখো যে কোট ইনভার্স 1 ব্র্যাকেটে আবার 10 2x দিছে, দেন কোট ইনভার্স 1 মাইনাস এটা দিছে। সো কি করবা, ফার্স্টে মাইনাসটাকে বাইরে নিয়ে নাও। সো আমরা আসলে 10 এর ক্ষেত্রে ইকুয়েশনটা সহজে মনে রাখতে পারি। সো তুমি 10 এর টার্মে নিয়ে নাও, কোট ইনভার্স 1x মানে tan ইনভার্স 1 1/x। সো সেটা করে নাও, এভাবে লিখো, তারপরে জাস্ট তুমি এভাবে মনে করো একটু সাজায় গুছায় লিখলেই x পাই যাবা। তারপরে যেটা আছে এটা বেসিক্যালি একটা বিভিন্ন কথা বলা আছে যে a company produces 2 types of product, it uses 3 plants for the production, the first product requires 1 hour in plant 1 and 3 hours in plant 3 for producing one item. The second product requires 2 hours each in plant 2 and 3 for one production. Total available hours in plant 1 2 and 3 in a week are
4, 12 and 18 respectively. Profit for each item of product 1 is 3000 and for product 2 is 5000. The possible maximum weekly profit for the company is কত আর কি। সো এখানে জাস্ট তোমার হিউজ একটা অনেক কিছু বলছে। সো তোমার যেটা কাজ এখান থেকে জাস্ট তুমি সিম্পলি গ্রাফটা প্লট করতে পারো। এই গ্রাফটা থেকে এখন তোমাকে জাস্ট এই জেড ম্যাক্সের জন্য কি কি হইতেছে সেই জিনিসগুলো তুমি দেখো, ইকুয়েশনগুলো লেখো, এক্স এর ক্ষেত্রে লিমিট কতটুকু, দেন ওয়াই এর ক্ষেত্রে কতটুকু, এইসব বাইর করলেই তোমাকে তারপরে জাস্ট এই এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো বসাই দিলে তুমি কিন্তু জেড ম্যাক্সের মানটা পেয়ে যাবা। সো আমরা যদি এর পরেরটাতে চলে যাই, এখানে জাস্ট কি বলছে দেখো যে এটাকে আমার এটার ভ্যালু বের করতে বলছে। সো আমি কি করতে পারি দেখো, আমি যদি এটাকে লা হোপিতা রুল অ্যাপ্লাই করি তাহলে এটা ইকুয়াল পাবো ই টু দ্য পাওয়ার এক্স, এটা ইকুয়াল পাবো 2 ইন্টু ই টু দ্য পাওয়ার 2x। সো এখন আমি যদি এখানে 0 বসাই দেই তাহলে ই টু দ্য পাওয়ার 0 মানে 1। সো আমার জন্য পড়ে থাকবে ভাইয়া হাফ, এটা হলো অ্যান্সার। তারপরে আবার একটা ডিফারেন্সিয়েশনের প্রবলেম দিছে। সো ফার্স্টে দেওয়া আছে যে লোন সামথিং, তার মানে এটা ইকুয়াল হবে 1/সামথিং লিখতে হবে তোমাকে। 1/সামথিং বলতে কি হবে, এটা 1/sec x plus 10x। দেন তোমাকে sec x plus 10x এর ডেরিভেটিভ বের করতে হবে। sec x এর কি, sec x plus 10x আর sec x 10x, আর 10x এর ডেরিভেটিভ কি, sec স্কয়ার x। সো ওই যে ওইটা জাস্ট sec x কমন নিলে তোমার এরকম লেখা যায়, তারপরে তোমার এটা আর এটা কাটা যায়, শুধু পড়ে থাকে sec x। এর পরের প্রবলেমটা দেখি, এখানে বলছে ddx tan ইনভার্স 1 এটা। সো এটা ইকুয়াল দেখো আমার কিন্তু সূত্রের কথা মনে পড়ে যাচ্ছে যে 1 - cos 2x ইকুয়াল কি লেখা যায়, 2 sin স্কয়ার x। সো এখানে যেহেতু 2x নাই তাহলে 2 sin স্কয়ার x/2, নিচে লেখা যায় 2 cos স্কয়ার x/2। 2 কাটে দাও তাহলে কি হবে তোমার sin স্কয়ার, এখানে স্কয়ার ছিল একটা, sin স্কয়ার x/2 cos স্কয়ার x/2 মানে tan স্কয়ার x/2 হয়। সো রুট আর স্কয়ারে কাটা যায়, পড়ে থাকে tan ইনভার্স 1 tan x/2। সো এখানে x/2 যদি তুমি লিখো আলাদাভাবে তোমার জাস্ট হাফ, এটাই হলো রেজাল্ট। আমরা এটাও দেখে নিলাম। আমরা যদি পরেরটাতে চলে যাই, এখানে দেখো কি বলছে যে দ্য টোটাল ওয়েস্ট পার মাইল ইন অ্যান ইলেকট্রিক কন্ডাক্টর ইজ এত। অর্থাৎ এখানে তোমাকে জাস্ট একটা ইকুয়েশন দিয়ে দিল, তারপর বলছে হোয়ার আই ইজ দ্য কারেন্ট অ্যান্ড আর ইজ দ্য রেজিস্ট্যান্স। ইফ দ্য কারেন্ট ইজ কিপড কনস্ট্যান্ট দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ডাব্লু। ম্যাক্সিমাম বলছে তার মানে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল 0 ধরো, 0 ধরলে দেখো তোমার আর এর একটা ভ্যালু আসে k/i। সো এই k/i ভ্যালুটা তুমি এখন এখানে বসাই দিবা, অর্থাৎ আর এর জায়গাগুলোতে k/i বসাই দিবা। k/i বসাইলে তুমি এটার ম্যাক্সিমাম পাই যাবা 2ki। এর পরের কোশ্চেনটা দেখো, এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। এখানে বলছে যে এ সিলিন্ডার ইজ এক্সপ্যান্ডিং ইন সাচ এ ওয়ে দ্যাট ইটস হাইট h and radius are both increasing at the rate of 1% per hour। তার মানে কি, হাইট বলতে dh/dt, আর কি বলছে রেডিয়াস বলতে হলো dr/dt। এগুলার রেটের হারটা বলে দিয়েছে 1% পার আওয়ার। তার মানে তোমার 1% কিসের, ওই হাইটেরই। এই ক্ষেত্রে 1% কিসের, রেডিয়াসেরই। সো তুমি এটা এখান থেকে লিখতে পারো। সো এখন তোমাকে এই ভলিউমটা বের করতে বলছে। সো এই ক্ষেত্রে কিন্তু তোমার আসলে দুইটা ভেরিয়েবল h আর r, এই দুইটাই কিন্তু তোমার আসলে চেঞ্জ হয়। সো তার মানে কি, তোমাকে এখানে যেটা করতে হবে v = πr² h। সো dv/dt বের করতে হবে। তুমি একবার r কে কনস্ট্যান্ট ধরে h এর ডেরিভেটিভ বের করো, একবার h কে কনস্ট্যান্ট ধরে r এর ডেরিভেটিভ বের করো। সো কি হবে, πr² dh/dt। দেন তোমার আরেকবার হবে, যদি r² থাকে তাহলে 2r হয়ে যাবে। সো 2r πh থাকবে dr/dt। সো এখন এই ক্ষেত্রে πr² তো ঠিক আছে, dh/dt এর ভ্যালু কত, dh/dt এর ভ্যালু হইতেছে তোমার 1% অফ h। সো এটা লিখে দাও। তারপরে আবার dr/dt এর ভ্যালু হলো 1% অফ r, ওইটাও লিখে দাও। তারপরে তোমাকে কি বলছে, রেট, অর্থাৎ তোমাকে রেটটা বের করতে বলছে। রেট আমরা কিভাবে বের করি, আমার যে হারে পরিবর্তন হইতেছে ওইটা ডিভাইডেড বাই প্রথম যেটা ছিল। সো যে হারে মানে পরিবর্তন হইতেছে সেটা তো এই ফুল ভ্যালুটা, এটা থেকে আমি জাস্ট প্রথমে কি ছিল πr² h, সেটা ভাগ দিয়ে দিব, আমি পেয়ে যাব ভাইয়া 3%। এটাই আমার রেজাল্ট। সো দেখো আমরা এটাও করে ফেললাম। এরপরে জাস্ট সিম্পল আমার কিছু প্রবলেম আছে। এখানে বলছে যে x² এটা ইকুয়াল কত, অর্থাৎ এখানে জাস্ট তোমাকে একটা ডিফারেন্সিয়েশন করতে বলছে আর কি। সো এখানে কি করতে পারো দেখো, তোমার a² - x² ফর্মে আছে, তার মানে তুমি কি করতে পারো x = sin θ ধরে নিতে পারো।
সো ধরে নাও x ইকুয়াল সাইন থিটা হলে dx ইকুয়াল কোস থিটা d থিটা, তারপরে জাস্ট এইখানে ভ্যালুগুলো বসায় দাও। এখানে তোমার হবে সাইন স্কয়ার থিটা, dx এর জন্য কোস থিটা d থিটা, নিচে থাকে কোস থিটা। সো কোস থিটা কাটে গেলে পরে থাকে সাইন স্কয়ার থিটা। বাট তুমি একটা জিনিস দেখো যে সাইন স্কয়ার থিটার জন্য তুমি যদি 2 সাইন স্কয়ার থিটা পাও তাহলে তোমার সুবিধা হয়, তুমি বাইরে হাফ নিয়ে নাও আর ভিতরে একটা 2 গুণ করে দাও। সো 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি জানো, 1 মাইনাস কোস 2 থিটা। সো এটা তুমি পেয়ে গেলা, এখন জাস্ট তুমি সিম্পল ডিফারেন্সিয়েশন করে ফেলো। সো এর পরেরটা যদি দেখি, এখানেও দেখো যে তোমাকে জাস্ট এজিউম করে নিতে হবে এখানে সাইন আর কস দেয়া আছে। সো তুমি ধরে নিতে পারো যে সাইন এক্স ইকুয়াল জেড। সো সাইন এক্স ইকুয়াল জেড হইলে তোমার কস এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। সো এই যে কস এক্স ডিএক্স, এখানে একটা জিনিস দেখো, একটা জিনিস তোমাকে বলি যে এখানে আছে cos কিউব x sin স্কয়ার x dx। তুমি কিন্তু এটাকে চাইলে এইভাবে লিখতে পারো যে cos স্কয়ার x sin স্কয়ার x, দেন এখানে একটা x বেশি আছে, cos কিউব ছিল, সো cos x dx। এই হলো ঘটনা। সো এই যে তুমি জাস্ট এইভাবে জিনিসটাকে সাজাই লিখলে, এরপরে তুমি এখানে cos x dx ইকুয়াল dz পাচ্ছ। সো তারপর জাস্ট তোমাকে ভ্যালুগুলো রিপ্লেস করে করে বসাইতে হবে আর লিমিটটা ঠিকভাবে বসাই ফেলতে হবে। সো এরপরে দেখো আমার আবার এরিয়া রিলেটেড একটা ম্যাথ আসছে, এটাও খুব ইজি। বলছে যে তোমার y স্কয়ার ইকুয়াল x আর y ইকুয়াল x মাইনাস 2, এই দুটা কার্ভ দ্বারা আমি কতটুকু এরিয়া কভার করতেছি। সো তুমি কি করবা, y স্কয়ার ইকুয়াল x আর এইটা ইকুয়াল হলো এটা। সো তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, তোমাকে এখানে আসলে x এর ভ্যালুগুলো বের করতে হবে। সো এখন দেখো এখানে একটা ব্যাপার হলো যে আমি আসলে এখানে এটা কিসের রেসপেক্টে করব, মানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব না y এর রেসপেক্টে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো এই প্রবলেমের জন্য তুমি যদি y এর রেসপেক্টে করো সেই ক্ষেত্রে তোমার ইজি হবে। মানে তুমি যদি y এক্সিস এর আসলে এরিয়াটা কনসিডার করো যে y এক্সিস এর উপর আমার কতটুকু এরিয়া পড়তেছে। সো এখন দেখো তার মানে কি, তার মানে তোমাকে এখান থেকে y এর ভ্যালুটা বের করতে হবে। সো এখানে y এর ভ্যালু তুমি যেটা পাবা সেটাই হবে তোমার লিমিট। সো দেখো তুমি y এর ভ্যালু তোমার এখানে কত পাচ্ছ, -1, দেন আরেকটা পাচ্ছ 2। সো এই -1 থেকে 2ই হবে তোমার লিমিট। আর তুমি যেহেতু y এক্সিস এর জন্য মানে ডিফারেন্সিয়েশন করতেছো, সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এখন ভ্যালুগুলা এইভাবে নিতে হবে, y এর টার্মে নিতে হবে। অর্থাৎ x ইকুয়াল লেখা যায় তোমার কি y প্লাস 2, আর এই ক্ষেত্রে x ইকুয়াল তো y স্কয়ার আছেই। সো জাস্ট এখন এইটা থেকে এটা মাইনাস করে দিলেই তুমি পেয়ে যাবে, অর্থাৎ y প্লাস 2 মাইনাস y স্কয়ার। এটা তুমি ধরো যে এটা আমি চিন্তা করছি যে এই যে y এক্সিস এর উপরে আমি জাস্ট লাইনগুলো নিছি, বাট আমি যদি এক্স এক্সিসের উপরও নিতাম সেইভাবেও হইতো, বাট সেই ক্ষেত্রে জিনিসটা একটু মানে ডিফিকাল্ট হয়ে যাইতো, সেই ক্ষেত্রে মানে একটু তুমি প্যারা খাই যাইতা। ওই জন্য আসলে আমার যখন এমসিকিউ আসতেছে, বাট ধরো যে বুয়েটে কিন্তু বলে দিবে যে তুমি এটা আসলে এই এক্সিসের সাপেক্ষে করো, তখন কিন্তু আবার ভেজাল। সো ওইটাই আর কি। তারপরে বলছে যে এটা দেখো যে আমরা এই ধরনের ম্যাথ অনেক করছি, যে ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট ওয়ান রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন px স্কয়ার মাইনাস qx প্লাস p ইকুয়াল 0 ইজ 1 মোর দেন দ্য আদার। তার মানে তোমার এখানে দুইটা রুট হবে, একটা আলফা ধরে নিতে পারো, তাহলে একটা আরেকটার থেকে এক বেশি, তাহলে একটা আলফা ধরলে আরেকটা আলফা প্লাস 1 ধরো। তারপরে জাস্ট এখানে যেহেতু ইকুয়েশন বলে দিছে এই দুটার যোগফল কি হয় সেটা দেখো। সো এখান থেকে আলফার ভ্যালুটা বের করে নিলা, তারপরে কি করবা, তারপরে দুইটার গুণফল বের করো। সো আলফা ইন্টু আলফা প্লাস 1 ইকুয়াল হয় আলফা স্কয়ার প্লাস আলফা। সো এইটা ইকুয়াল আবার 1 লেখা যায়, দুটার গুণফল। সো তারপরে জাস্ট এখানে আলফার যে ভ্যালুটা পাইছিলা ওই ভ্যালুগুলো বসায় তোমাকে জাস্ট একটা সার্টেন কন্ডিশন আনতে হবে, যেটা তোমার এই যেটা মিলে সেটা জাস্ট দাগাই দিবা। সো এটা আমরা দেখে নিলাম। এরপরে যদি আমরা চলে যাই, এখানে কি বলছে দেখো যে দ্য পজিটিভ ইন্টিজার্স আর ব্র্যাকেট অ্যাজ ফলোস। তার মানে তোমার জাস্ট পজিটিভ ইন্টিজারগুলো এইরকম একটা ক্রম ফলো করে আগাইতে থাকে। সো এইখানে বলছে যে হোয়ার দেয়ার আর ইন্টিজার্স ইন দ্য আর্থ ব্র্যাকেট। তার মানে এখানে ফার্স্ট ব্র্যাকেটে একটা, সেকেন্ডের ক্ষেত্রে তোমার দুইটা, দেন থার্ডের ক্ষেত্রে তিনটা, এইভাবে আছে। সো বলে দিল দ্য সাম অফ অল ইন্টিজার্স ইন দ্য 20th ব্র্যাকেট ইজ। তার মানে আমার এইভাবে আগাইতে 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 আমার 20তম যে হলো ব্র্যাকেটটা থাকবে, সেই 20তম ব্র্যাকেটে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোর যোগফল কত সেটাই জানতে চাইছে। সো তুমি এখানে আসলে তোমাকে দেখতে হবে যে এই 20তম ব্র্যাকেটের প্রথম নাম্বারটা কি, অর্থাৎ এটা কোন নাম্বার দিয়ে শুরু হয়েছে সেটা ইম্পর্টেন্ট। সো এটা তুমি কিভাবে জানতে পারো, তুমি 19তম যেই নাম্বার দিয়ে শেষ হয়েছে তার মানে 20তম তারপরের নাম্বার থেকেই শুরু হয়েছে। সো ফার্স্টে তুমি
19তম ব্র্যাকেটের ক্ষেত্রে লাস্ট নাম্বারটা বের করো, এটা হলো 190। সো এখন তাহলে তুমি 20তমর ক্ষেত্রে বলতে পারবা যে এইটার থেকে এক বেশি হবে, তার মানে হবে 191। সো এখন জাস্ট তোমাকে ওই 191 ফার্স্ট নাম্বার কনসিডার করে এখন তোমাকে এইখানে ওই নাম্বারগুলোর সামটা করতে বলবে। সো এইখানে তুমি দেখো সাম চলে আসবে তোমার 4010। তারপরে এখানে বলে দিল যে in the expansion of এটা when এটা the coefficient of x is, দেন মানে আমার এই এক্সপেনশনের ক্ষেত্রে জাস্ট x এর কোএফিসিয়েন্টটা জানতে চাইছে। কোএফিসিয়েন্ট মানে আসলে সহগ। সো এইখানে দেখো তুমি এটাকে জাস্ট এইভাবে লিখতে পারো। সো এইখানে তারপরে দেখো যে এটা তুমি যদি ডিরাইভ করো তাহলে এরকম একটা ফর্ম আসে, সেখান থেকে তুমি এখানে কি বলছে x এর। সো x এর ক্ষেত্রে তুমি দেখবা যে আসলে কোএফিসিয়েন্ট হলো 1। সো এটা আসলে আমরা করে ফেলতে পারি। সো এখন বেসিক্যালি আমরা পরেরটাতে চলে যাব। এখানে দেখো কি আছে। আচ্ছা, এখানে তোমার হলো আবার ওই যে আগের মতো আমরা এরকম একটা প্রবলেম আগে করেছি, সেই রিলেটেডই একটা প্রবলেম আছে। দেখো যে বলছে দ্য পয়েন্ট ইন এ লুনার অরবিট নিয়ারেস্ট দ্য সারফেস অফ দ্য মুন ইজ কল্ড পেরিলুন অ্যান্ড দ্য পয়েন্ট ফার্দেস্ট ফ্রম দ্য সারফেস ইজ কল্ড অ্যাপোলিউন। দ্য অ্যাপোলো 11 spacecraft was placed in an elliptical lunar orbit with the perihelion altitude 110 km and apollyon altitude 314 km above the moon. Find the equation of the ellipse of the radius of the moon. আচ্ছা, তোমাকে ইকুয়েশন বের করতে বলছে, তারপরে বলছে যে তোমার মুনের রেডিয়াস হলো 1728। সো এই ক্ষেত্রেও তোমাকে জাস্ট হাইয়েস্টটা কনসিডার করতে হবে আর লোয়েস্টটা কনসিডার করতে হবে। হাইয়েস্ট এখানে কত? হাইয়েস্ট এখানে দেখো যে 314 আর লোয়েস্ট হলো 110। সো তোমাকে জাস্ট এই যে রেডিয়াসটা দেওয়া আছে এই রেডিয়াসটার সাথে একবার এটা যোগ করতে হবে আর একবার এই হাইয়েস্টটা যোগ করতে হবে। আমরা কিন্তু ওই যে করেছিলাম পৃথিবীর ক্ষেত্রে একটা স্যাটেলাইটের ম্যাথ ছিল, সেম ম্যাথ কিন্তু করছিলাম। সো একবার জাস্ট এটার সাথে যোগ দাও আর একবার ওই ভ্যালুটার সাথে যোগ দাও, তাহলে তুমি একটা ইকুয়েশন এরকম পাই যাবা। এটা ক্যালকুলেশন করে যেটার সাথে মিলে সেটাই দাগায় দাও। তারপরে এখানে দেখো কি বলছে যে লং রেঞ্জ নেভিগেশন বা যেটাকে লোরান বলে ইজ এ রেডিও নেভিগেশন সিস্টেম ডেভেলপড ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। ওটা আমার জানা কাজ নেই। তারপর বলছে দ্য ফর্ম টু ফিক্সড পয়েন্ট দ্য মাস্টার স্টেশন অ্যান্ড দ্য স্লেভ স্টেশন রাইট অ্যান ইকুয়েশন ফর দ্য হাইপারবোলা। এই যে এটার ইকুয়েশন বাই করতে বলছে। সিস্টেম ইনেবল এ পাইলট টু গাইড এয়ারক্রাফট বাই মেনটেইনিং এ কনস্ট্যান্ট ডিফারেন্স বিটুইন দ্য এয়ারক্রাফটস ডিস্টেন্সেস ডিপিক্টেড ইন দ্য ফলোয়িং ফিগার। মেলা কথা বলছে, বাট এইসব কথার কিন্তু আমার কোনো কিছুই কাজে লাগবে না, আমাকে জাস্ট এইখান থেকে ইকুয়েশনটা বের করতে বলছে। সো তুমি জাস্ট অনেকে থাকে কি যে এরকম বড় কিছু দেখলে জাস্ট ওটাকে স্কিপ করে যায়। সো তুমি ফিগারটা একটু দেখো যে সেখানে আসলে কি বলতে চাইতেছে, সেই ডাটাগুলো আছে কিনা, তারপরে তুমি স্কিপ করবে নাকি তোমার ব্যাপার। সো এইখানে আমরা যেটা করতে পারি, দেখো এই হাইপারবোলাটার উপরে কিন্তু তোমার কোন পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে না 140 আর 60। সো তুমি প্রত্যেকটা অপশনে এক্স আর ওয়াই এর জায়গায় এই ভ্যালুগুলো বসায় দাও। বসায় দেখো যে কোন ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হইতেছে, যেই ক্ষেত্রে হবে সেই ক্ষেত্রেই তার মানে তোমার এইটাই হইতেছে তোমার অ্যান্সার। সো এইখানে দেখো বলছে যে সাপোজ ইউ ডিসাইড টু ড্রপ এ মেলন ফ্রম রেস্ট ফ্রম দ্য ফার্স্ট অবজারভেশন প্ল্যাটফর্ম অফ দ্য আইফেল টাওয়ার হুইচ ইজ 58.3 মিটার অ্যাবাউট দ্য হেড অফ ইউর ফ্রেন্ড হুইচ ইজ স্ট্যান্ডিং জাস্ট বিলো ইউ। Your friend shoots and straight up at the same time with an initial velocity of 25.1 ms inverse 1. What height above your friend's arrow head does the collision occur? তার মানে তুমি উপর থেকে একটা মেলন ফেলতেছো, তোমার ফ্রেন্ড নিচ থেকে একটা অ্যারো দিতেছে, সেই দুটো আসলে কোন টাইমে কলিশন করবে সেটাই জানতে চাইছে। সো এই ক্ষেত্রে দেখো যে ফার্স্টে ওই যে তোমার ফ্রেন্ড যে অ্যারোটা দিতেছে সেই ক্ষেত্রে তার ডিস্টেন্সটা কতটুকু হইতেছে সেটা দেখো। সো আমার উপর থেকে যদি ডিস্টেন্সটা কনসিডার করি, টোটাল ডিস্টেন্স হলো 58.3। সো ধরো যে সে এতটুকু গেল, তার মানে কি 58.3 মাইনাস সামথিং। সো মাইনাস সামথিংটা কি, যে 58.3 মাইনাস, ধরো যে এই ক্ষেত্রে আমার ইকুয়েশন হলো ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। সো এখানে ইউ কত, ইউ হলো 25.1, ইউটি মাইনাস হাফ, জি করলে 4.9 হয়, দেন টি স্কোয়ার। এইটা ইকুয়াল কি আমার হলো উপর থেকে যেটা ফেলতেছিলাম সেটার ক্ষেত্রে এস কত, হাফ অফ এইচ কত, হাফ অফ জিটি স্কোয়ার, কারণ সেটার তো কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই, সেটা জাস্ট জি এর কারণে নিচে পড়বে। সো তুমি যদি সেক্ষেত্রে হাফ জিটি স্কোয়ার করো তাহলে পেয়ে যাবা 4.9 টি স্কোয়ার। সো জাস্ট এখন ইকুয়েশনটা সলভ করলে টি এর ভ্যালু পেয়ে যাবা, এই যে এটা, দেন তুমি এস এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে। সো এখন বেসিক্যালি কি বলছে দেখো যে
A resultant force F equals to 350 pound is necessary to hold the balloon in place. Okay, আচ্ছা F বলতে হচ্ছে এটা তো E, এটা হলো F। তারপরে বলছে assume that θ1 is equal to 30 ডিগ্রি, অর্থাৎ এটা হলো 30 ডিগ্রি and θ2 equal 40 ডিগ্রি। সো এটা হলো তোমার 40 ডিগ্রি। The force is applied along the lines AB and AC, অর্থাৎ ফোর্সটা তোমার এই AB আর AC লাইনে দেয়া হচ্ছে as shown in the following figure। তারপর বলছে the magnitude of forces along the lines AB and AC are, তার মানে তোমার AB আর AC তে যে ফোর্সটা অ্যাপ্লাই করছো সেটার জাস্ট ম্যাগনিটিউড জানতে চাইছে। সো কিভাবে বের করতে পারো? AB এর ক্ষেত্রে কি করবা, এখানে দেখো তোমার F কত, F হলো 350। সো 350 যখন AB নিবা তখন জাস্ট এর অপোজিটটা চিন্তা করবা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা। সেই ক্ষেত্রে 350 sin 30 ডিভাইডেড বাই sin দুইটার যোগফল, অর্থাৎ 40 প্লাস 30 70। সেম ভাবে যখন AC নিচ্ছ সবকিছু সেম থাকবে, জাস্ট তোমাকে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে এইটার অপোজিট বা 40 ডিগ্রি। সো দেখো এই ইকুয়েশন ইউজ করলে আমি এটা ইজিলি সলভ করে ফেলতে পারি। সো আমরা এটাও দেখে নিলাম। এখন বেসিক্যালি আমরা পরের ম্যাথে চলে যাব। এখানে কি বলছে দেখো, এটাও তোমার আগের সূত্র দিয়েই হবে। এখানে বলছে যে দ্য বোট শোন ইন দ্য ফলোয়িং ফিগার ইজ টু বি পুলড অনটু দ্য শোর ইউজিং 2 ropes if the resultant force is to F1, মানে F1 এর ভ্যালু বলে দিছে 80 পাউন্ড, directed along the line AA। okay, determine the magnitudes of the force P so that the magnitude of P is minimum। Tx at an angle θ1 equal, ধরো যে এতটুক দিয়ে দিছে, এখানে যদি আমি আঁকি তাহলে তোমার θ1 এর ভ্যালু বলে দিছে, θ1 এর ভ্যালু হইতেছে 30 ডিগ্রি from the line AA। The force P will be minimum for a certain angle between P and T। সো তোমাকে জাস্ট কি আস্ক করছে যে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স P, মানে এই P এর ভ্যালু বের করতে বলছে। সো P এর ভ্যালু বের করো। তুমি তো কি জানো যে তুমি যখন P নিবা তার মানে এর অপোজিট অ্যাঙ্গেল নিবা, এটা তো দেয়া আছে। সো F এর ভ্যালু হলো 80 ইনটু sin অপোজিট অ্যাঙ্গেল 30 ডিভাইডেড বাই টোটাল অ্যাঙ্গেলটা, টোটালটা কত, টোটালটা হইতেছে 90। সো তুমি এই ইকুয়েশনটা ইউজ করবে যে 80 sin অপোজিট অ্যাঙ্গেল বা 30 ডিভাইডেড বাই sin দুইটার যোগফল বা sin 90। সো আমরা এটাও দেখে ফেললাম। আমরা যদি পরেরটাতে চলে যাই, এখানে দেখো যে এই পরীক্ষাটাতে আসলে দেখো যে মানে এই সালে কতগুলা ফিগার থেকে কোশ্চেন আসছে। সো এটাও ইজি। এখানে বলছে যে এ 2.4 মিটার লং 60 কেজি ইউনিফর্ম টেবিল টপ ইজ সাপোর্টেড বাই এ পিভট 80 সেন্টিমিটার ফ্রম দ্য লেফট, অর্থাৎ এই যে এতটুকু তোমার 80 সেন্টিমিটার বলছে। তারপরে কি বললো যে from the left end and by a scale at the right end as shown in the following figure। How far from the left end should a 40 kg child sit if the scale is to read 0? সো ওই আসলে এখানে কোথায় বসছে দেখো যে আমাকে এখানে সে লেফট থেকে কতটুকু দূরে বসবে এটা আমাকে বের করতে বলছে। সো আমি ধরে নিলাম যে তোমার সে লেফট থেকে x মিটার দূরে আছে। সো আমার এই টোটালটার এখানে কি বলছে যে 80 সেন্টিমিটার এটা বলে দিছে। সো তার মানে আমার যদি এইটা x হয়, এটা যদি 80 হয়, তাহলে এতটুকু কি লিখতে পারবো, এতটুকু লিখতে পারবো 80 মাইনাস x। সো তার ওয়েট কত, তার ওয়েট তো 40। সো এখান থেকে তুমি যদি ইকুয়েশন লিখতে চাও তাহলে কি লিখবা, 80 মাইনাস x ইন্টু 40, 80 মাইনাস x ইন্টু 40 ইকুয়াল লিখতে পারো। এই ক্ষেত্রে হলো তোমার কত, 60, এই যে 60 কেজি। আমি জাস্ট এই যে এর রেসপেক্টে মোমেন্টটা নিচ্ছি। সো এখানে কি হলো তোমার 80 মাইনাস x, এখানে আসলে 80 মাইনাস x, এটা 80 মাইনাস x ইন্টু 40 ইকুয়াল লিখতে পারো তুমি এই যে 60 ইন্টু এর ডিস্টেন্স, অর্থাৎ 60 ইন্টু 40। সো তোমাকে জাস্ট এক্সটা আস্ক করছে, এই ইকুয়েশন থেকে এক্সটা বের করে ফেলতে পারবা, যেটা আসবে 20 সেন্টিমিটার। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথে। এখানে দেখো কি বলছে, এটাও তোমার দেখো যে এক ইকুয়েশন দিয়ে আসলে কতগুলা ম্যাথ আসছে এক সালেই। এখানেও বলছে তোমাকে যে the ship shown in the following figure is moving at a constant velocity by a tugboat applying a force F1 equal, অর্থাৎ যে F1 বলতে এখানে F কোনটা বোঝা যাইতেছে না ঠিক, মেবি এটা হতো, এখানে আসলে চিত্রটা দেখে বোঝা যাচ্ছে না। সো বলছে যে F1 equal 50 কিলো নিউটন, determine the force in each of BC and BD। সো তোমাকে জাস্ট এই BC আর BD পার্টে
কতটুকু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এটা বের করতে বলছে। সো তোমার দেখো θ1 দিয়ে দিছে, θ1 এর ভ্যালু তোমার কত, θ1 এর ভ্যালু 20 আর θ2 এর 30। সো এইটা দিয়ে দিছে, তার মানে আর কিছু লাগবে না, তোমাকে জাস্ট এখন এফ সাইন যখন তুমি এই ক্ষেত্রে বের করতেছো তখন তার অপোজিটটা নাও। সো তার অপোজিট কি, তার অপোজিট হইতেছে 20, একবার জাস্ট 20 বসাও, একবার 30 বসাও, দেন সবকিছু সেম থাকবে। এই রিলেটেড ম্যাথ আসলে করছি, বেশ কয়েকবারই করা হইলো। সো এটাও আমরা দেখলাম। এরপরেরটা যদি দেখি, এটা ইজি একটা ম্যাথ খুবই, এটা একটু ভালোভাবে দেখো। এখানে কি বলছে, ইন এ সাসপেনশন ব্রিজ দ্য শেপ অফ দ্য সাসপেনশন কেবলস ইজ প্যারাবোলিক, অর্থাৎ এই ধরনের এটা একটা প্যারাবোলিক শেপ ক্রিয়েট করছে। তারপরে বলছে যে দ্য ব্রিজ শোন ইন দ্য ফলোয়িং ফিগার হ্যাজ টাওয়ার দ্যাট আর 60 মিটার অ্যাপার্ট, অর্থাৎ এইটুকু ডিস্টেন্স তোমার 60 মিটার, এটা তোমাকে বলে দিছে। আচ্ছা, আমরা যদি আমাদের কোশ্চেনে ফেরত যাই, সো তোমাকে এতটুকু ডিস্টেন্স 60 মিটার এটা বলে দিছে। and the lowest point of the suspension cables is 150 meter below the top of the tower, তার মানে এই লো আর টপের মধ্যে পার্থক্য হইতাছে 150 মিটার। find the equation of the parabolic part of the cables placing the origin of the coordinate systems at the vertex। ওকে, সো আমাকে জাস্ট এইটার ইকুয়েশন বের করতে বলছে। সো ইকুয়েশন কিভাবে বের করতে পারবো, ধরো আমার এরকম একটা প্যারাবোলা দেয়া আছে, সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি লিখি যে x স্কয়ার ইকুয়াল 4ay, এই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা এরকম হয়। সো আমার জাস্ট 4a এর ভ্যালু লাগবে। 4a কত ভাইয়া, 4a মানে তো তোমার এই যে উপকেন্দ্রিক লম্ব যেটাকে বলি আমি, এটাই তো আমার 4a। সো এটার ভ্যালু তো দেয়াই আছে, সো তোমার অন্য কিছু কিন্তু লাগছে না। সো 4a এর জায়গায় জাস্ট এই 600 বসায় দাও ইনটু y। সো এটাই হলো তোমার অ্যান্সার। সো আমরা চলে যাচ্ছি নেক্সট মেথে। এখানে দেখো, এখানে বলছে যে measurements of a shot recorded on a beat cotap during a basketball game are shown in the following figure। এত কিছু মানে বোঝার টাইম নেই, তুমি জাস্ট ফিগার থেকে ডাটা কালেক্ট করতে পারলেই হয়েছে। বলছে যে the ball passed through the hoop even though it barely cleared the heads of the player B who attempt to block it, neglecting the size of the ball, find the height of the ball when it passes over player। তার মানে এইখান থেকে থ্রো করতেছে, আমি আসলে অত কিছু বোঝার টাইম নেই, আমি চিত্রটা দেখে বুঝতেছি এ থ্রো করতেছে। এই ক্ষেত্রে যে এই হাইটটুকু আমার কাছে জানতে চাইছে, যেহেতু এটা এইচ দিয়ে ডিনোট করা আছে। সো দেখো আমি আসলে কিভাবে হাইটটা বের করতে পারি। ফার্স্টে একটা জিনিস দেখো, তোমার যে বলটা থ্রো করতেছে, এই থ্রো করার ক্ষেত্রে আসলে কত ভেলোসিটিতে থ্রো করতেছে এটা কিন্তু আমার জানা নাই। কারণ আমি যদি হাইট বের করতে চাই, সেক্ষেত্রে আমার হাইটের ইকুয়েশনে কিন্তু ভি এর ভ্যালু লাগে। সো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমাকে ভেলোসিটিটা বের করে নিতে হবে। সো দেখো আমি যদি এখন এই কেসটা কনসিডার করি, সেক্ষেত্রে আমি লিখতে পারি যে এইখানে দেখো আমি কি লিখতে পারি, তোমার বি ইকুয়াল ধরছে কোনটা, বি ইকুয়াল ধরা হয়েছে তোমার এইটুকু হাইট, অর্থাৎ এই যে এই হাইটটা তোমার বি ধরছে। ওকে, সো বি ইকুয়াল আমি লিখতে পারি 30 বলতে এখানে হলো তোমার ওই যে কি বলছে এটা, এখানে দেখি যে অ্যাঙ্গেলটা, আচ্ছা অর্থাৎ এখানে কি বলছে, হ্যাঁ এখানে তো কোনো ডাটা দেয়া নাই, তোমার এখানে জাস্ট বলা আছে। সো তুমি ধরে নিতে পারো বি ইকুয়াল হইতেছে তোমার 30 ডিগ্রি মাইনাস জিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2v স্কোয়ার কোস স্কোয়ার থিটা। এখান থেকে জাস্ট তোমাকে ভি নোটের ভ্যালুটা বের করে আনতে হবে। এখানে কিন্তু তোমার এই ভি নোটটাই অজানা, বাকি সব কিছু কিন্তু তুমি জানো। সো এই ক্ষেত্রে তুমি যদি এই ভ্যালুটা বের করতে পারো, তারপরে জাস্ট তোমাকে এই ভি এর যে ভ্যালুটা পাবা, এটা তোমার মেইন ইকুয়েশনে, অর্থাৎ ওয়াই এর ক্ষেত্রে যে মেইন ইকুয়েশন, সেই ক্ষেত্রে বের করে দিতে হবে। বাট এইখানে একটা বিষয় হলো, এইখানে ওয়াই এর ভ্যালু যখন বের করবা, এখানে কিন্তু এই 7টা তোমাকে অ্যাড করতে হবে, কারণ বলটা কিন্তু তোমার এই 7 মিটারের উপর থেকে থ্রো করতেছে। সো তোমাকে এই 7টা জাস্ট আগে অ্যাড করে দিতে হবে, তারপর জাস্ট তুমি যে ইকুয়েশন জানো সেই ইকুয়েশন অনুযায়ী লিখে ফেলো। সো এটাও আমরা দেখে ফেললাম। আমরা যদি নেক্সট মেথে যাই, এখানে কি বলছে দেখো, যে এই ম্যাথটা একটু ভালোভাবে দেখো। এখানে বলছে যে হলো car A starts from rest at t equals 0 and travels along a straight road with a constant acceleration of 6 meter per second, ms inverse 2, until it reaches a speed of 80 ms inverse 1। তার মানে প্রথমে সে ত্বরণে ছিল, তারপরে সে একটা সার্টেন ভেলোসিটি পাইছে, তারপরে সে ওই ভেলোসিটি নিয়ে আগাইছে। এখন আমাকে বলতেছে যে afterwards it maintains this speed in contrast, মানে ওপরের দিকে at t equals 0 car B located 60 মানে এখানে কি বলছে 600 মিটার ডাউন দ্য রোড
ইজ ট্রাভেলিং টুয়ার্ডস এ এট এ কনস্ট্যান্ট স্পিড অফ 60 ms ইনভার্স 1। তার মানে জাস্ট আমার অপর সাইড থেকে আরেকটা গাড়ি আইতেছে, যেটার ক্ষেত্রে ডাটাগুলো দিয়ে দিছে যে তার ভেলোসিটি 60, তার সে 60 মিটার দূর থেকে আসতেছে। সো আমাকে এখন বলছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই কার এ হোয়েন দে পাস ইচ আদার, মানে তারা যখন পরস্পরকে ক্রস করে সেই ক্ষেত্রে তোমার ডিস্টেন্সটা কতটুকু হবে। সো প্রথম ক্ষেত্রে তুমি এখানে দেখো তোমার এখানে কি দেয়া আছে, তোমার এখানে ভেলোসিটিটা দেয়া আছে আর তোমার এক্সিলারেশনটা দেয়া আছে। সো এটা হলো তোমার ভেলোসিটি আর এটা হলো এক্সিলারেশন। সো এটা থেকে তুমি জাস্ট কি বের করে আনবা, এখান থেকে তুমি সময়টা বের করো, অর্থাৎ কতটুকু সময় সে গেছে। সো এখান থেকে তুমি ফার্স্টে টাইমটা বের করো, তারপরে এই টাইমের জন্য সে আসলে কতটুকু দূরত্ব গেছে। আমরা জানি s ইকুয়াল vt। সো এখানে v এর ভ্যালু দেয়া আছে, সেই সাথে আমি যদি t এর ভ্যালুটা গুণ করি আমি ফার্স্টে a কতটুকু দূরত্ব গেল এটা বের করে ফেলতে পারি। আর তারপরে কি আছে যে b কতটুকু দূরত্ব আসছে। সো সেকেন্ড ডিসটেন্সটা আসলে কিভাবে দেখবা, কারণ কারে কিন্তু কারের ক্ষেত্রে দুইটা ডিসটেন্স আছে। সো সেকেন্ড ডিসটেন্সের ক্ষেত্রে দেখো যে সেকেন্ড ডিসটেন্সে সে আসলে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়। সো তার ভেলোসিটি হলো 80। সো আমরা s ইকুয়াল vt লিখবো। সো t আসলে কত, তুমি যদি টোটাল টাইমটাকে t ধরো তাহলে এই ক্ষেত্রে তোমার টাইমটা হবে t মাইনাস এটা, অর্থাৎ টোটাল টাইম থেকে এতটুকু বাদ যাবে 13.33। সো এটা হলো তোমার কি বলে এটাকে, এটা sb না, এটা হলো তোমার sa এর ক্ষেত্রে সেকেন্ড যে ডিসটেন্সটা সেটা। সো sa1 পাই গেলাম, sa2 পাই গেলাম। এখন sb এর ক্ষেত্রে যদি বলো, sb এর ক্ষেত্রে কিভাবে বের করবে, এটা ইকুয়াল তোমার হইতেছে v ইনটু t, অর্থাৎ v কত, এখানে v হইতেছে তোমার 60। সো 60 ইনটু t, তার মানে তোমার এইখানে হলো 60t, এখানে কোশ্চেনে একটা ভুল আছে, এটা হবে তোমার 6000 মিটার অ্যাকচুয়ালি। সো তোমার এই যে তিনটা ডিসটেন্স অর্থাৎ sa1, sa2 আর sb এইসব মিলাই কিন্তু এখানে 600 মিটার হইতাছে, অর্থাৎ তারা যখন ক্রস করবে। সো তুমি কি লিখতে পারো যে sa1 প্লাস sa2 প্লাস sb ইকুয়াল 600 মিটার। সো এখানে sa1 এর ভ্যালু যদি বসাও, sa1 কত ছিল জানো, এই যেটা 533.33 প্লাস 80 ইন্টু sa2 এর ভ্যালু যদি বসাও 80 ইন্টু t মাইনাস 1 13.33 প্লাস sb এর ভ্যালু হলো 60t ইকুয়াল 6000। সো এইসব থেকে জাস্ট তোমার এখানে একটাই জিনিস নাই, সেটা হলো t। সো টিটা বের করে আনো। আর এইখানে তোমাকে বলছে কি যে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই কার এ। সো ফার্স্টের যে কার ছিল তার ডিস্টেন্সটা বের করতে বলছে। সো তার ক্ষেত্রে প্রথম ডিস্টেন্সটা তো জানোই, এই ক্ষেত্রে জাস্ট টিটা বের করে এই টিটা যদি এখানে বসায় দাও তাহলে তুমি তার ক্ষেত্রে সেকেন্ড ডিস্টেন্সটাও পেয়ে যাবে। সো দেখো এটা একটু ক্রিটিক্যাল একটা ম্যাথ ছিল। তারপরে এখানে জাস্ট আমার লাস্ট একটা ম্যাথ আছে, এই ধরো যে এই সালের এখানে একটা পারমুটেশনের ম্যাথ। এখানে কি বলছে দেখো যে on a multiple choice examination with 4 choices for each question a student either knows the answer to a question or marks it randomly। তার মানে সে হয়তো জানে বা সে আন্দাজি দাগায়। the probability that he or she knows the answer is 2/3, মানে তার জানার সম্ভাবনা দিয়ে দিছে। if a question was marked correctly what is the probability that he or she knows the answer। তার মানে সে ওই কোশ্চেনটা সঠিকভাবে মার্ক হয়েছে, বাট এইখানে কিন্তু এমনও হইতে পারে যে সে এজিউম করছে, সেই ক্ষেত্রেও সঠিক হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে বলছে যে তার অ্যান্সারটা কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত। সো তুমি জাস্ট এই কারেক্ট হওয়ার প্রবাবিলিটিকে এইভাবে বিভিন্ন মানে দুইভাবে লিখতে পারো, অর্থাৎ পি ইন্টু কে ডিভাইডেড বাই সি ভাবে লিখতে পারো। দেন তুমি ভ্যালুগুলো বসাই দিলে এটার প্রবাবিলিটি পেয়ে যাবা 8/9। সো এটাই হলো আমার অ্যান্সার। সো আমরা এটা দেখে নিলাম। এখন যেটা হইতেছে যে এতক্ষণ তোমাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।